বাংলাদেশে আমাদের মূল সমস্যা ব্যক্তি না, সমস্যা হলো সিস্টেম। কারণ একই ভুল বারবার হচ্ছে, সরকার বদলায় কিন্তু ক্ষমতার ধরন বদলায় না। তাই প্রশ্নটা হওয়া উচিত, কে ক্ষমতায় যাবে না, বরং ক্ষমতা কিভাবে চলবে। রিসেন্টলি গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে হা ভোট দিতে হবে, কিন্তু হা ভোট কেন দিব, এটার কোন জাস্টিফিকেশন কি আছে? ভোট দেওয়ার জন্য আমাদের জানা দরকার যে কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, এর মাধ্যমে কি কি পরিবর্তন আসতে পারে। এখন আসি, এই গণভোটটা কি? গণভোট হচ্ছে যখন জনগণ সরাসরি কোনো বিষয়ে মতামত বা ভোট দেয়। যেখানে আমরা অনেকেই কখনো ভোটই দেইনি, সেখানে প্রথমবার ভোট দিতে চলছে, তাও আবার দুইটা। একটি ভোট হচ্ছে কে পার্লামেন্টে যাবে, আমাদের প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচন করার জন্য, এবং আরেকটি ভোট হচ্ছে নতুন সংস্কারের জন্য। বিষয়টা অনেকটা এভাবে বলা যায় যে কিছু কন্ট্রোল আমরা গভর্নমেন্টের উপরে রাখতে যাচ্ছি, যেন এখানে জনগণের অধিকারটা নিশ্চিত হয়। আমরা এতদিন পর্যন্ত যেটা দেখে আসছি যে গভর্নমেন্ট সিলেক্ট হওয়ার পরে তারা রাজা হয়ে যায়, আর আমরা সাধারণ জনগণ প্রজা হয়ে যায়। আমাদের কোনো ওপিনিয়ন তারা কনসিডারেশনে নেই না। ওখানে তাদের সরকারি দল তারাই ভোট দেয়, তারাই নিজেদের মতো করে নিয়ম কানুন যা আছে পরিবর্তন করে, এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা করতেছে। কিন্তু এইবার সেটা বদলানোর একটা সুযোগ আসছে, আর এই আসন্ন গণভোটটাই আমাদের সেই সুযোগ। এই আসন্ন গণভোটে হচ্ছে বাংলাদেশের চতুর্থ গণভোট। এটা কি জানেন? এর আগে আরো তিনটি গণভোট হয়েছে। 1977 সালে গণভোট হয়েছিল, যে দেশের মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর আস্থা রাখেন নাকি। 1985 সালে গণভোটের মাধ্যমে এরশাদের সেনা শাসন বৈধ করতে চেয়েছিল। তারপর 1991 সালে গণভোট হয়েছিল এটা জানতে যে জনগণ প্রেসিডেন্সিয়াল সিস্টেমে থাকতে চায় নাকি পার্লামেন্টারি সিস্টেমে যেতে চায়। এবারে এই গণভোটে রয়েছে দুটি সিস্টেম, হা ভোট দিতে হবে অথবা না ভোট দিতে হবে। হা ভোট জিতলে তাহলে আমাদের কি কি সুবিধা হতে পারে? একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে বা 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কেউ যদি দীর্ঘদিন ক্ষমতা থাকে তাহলে সে জবাবদিহিতার বাইরে চলে যায়। তাই প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ 10 বছরের সীমা দরকার। একই সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে স্পষ্ট ভারসাম্য থাকতে হবে, এতে করে কোনো একজনের হাতে সব ক্ষমতা জমে যায় না। তারপরে যে ব্যাপারটা আসতেছে, ইন্টারনেট বন্ধ করা যাবে না। এটা একটি মৌলিক অধিকার হিসেবে সংবিধানে লেখা হয়ে যাবে। মৌলিক অধিকার কোনো দায় না, এটা মানুষের প্রাপ্য। ডিজিটাল যুগে ইন্টারনেট বন্ধ করা মানে মানুষের কণ্ঠ বন্ধ করা। ইন্টারনেটটা কাইন্ড অফ কিন্তু আমাদের মতো যারা, তাদের জন্য এটা অক্সিজেনের মতো। যেমন আমি যেরকম, আমরা কি করি, আমরা হলো আপনার ইন্টারন্যাশনাল অনেক বিজনেসের সাথে আমরা কাজ করি। সো এই টাইপের অনেক ইন্ডাস্ট্রি, অনেক বিজনেস আছে যারা হাইলি ডিপেন্ডেন্ট অন ইন্টারনেট। সো এটা আমাদের জন্য কিন্তু অনেকটা অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, সেভাবে ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের ব্যবসা বাঁচবে না। তো এই যে গণভোটের মাধ্যমে কিন্তু এই টাইপের যেগুলা সার্ভিসেস আছে সেগুলা মৌলিক অধিকার হিসেবে অ্যাড হবে, বিশেষ করে ইন্টারনেটটা। এরপরের ব্যাপারটা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। সরকার চাইলেই আদালতকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মানে যেটা ফেয়ারলি জনগণের, মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে বিচারটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত। আরেকটা জিনিস আমাদের এখানে এর আগে হয়ে আসছে, সেটা হলো রাষ্ট্রপতি চাইলেই কোনো একটা ফাঁসির আসামিকেও সে মাফ করে দিতে পারতো। তাহলে ওই বিচারের মানেটা কি থাকে? রাষ্ট্রপতি যদি মাফি করে দিতে পারে তাহলে তো বিচারের কোনো মানে থাকে না। সো এই গণভোটে আমরা চাইলে এই দুইটা পরিবর্তন করতে পারবো, যে সরকার বিচার বিভাগে কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না, আর রাষ্ট্রপতি কোনো রায় দেয়া বিচারকে সে আর চেঞ্জ করতে পারবে না। যেটা থাকবে রায় সেটাই বহাল থাকবে। বিচার বিভাগ স্বাধীন না হলে সাধারণ মানুষ নিরাপদ থাকে না। নেক্সট যে এরিয়াটা হাইলাইট করা হয়েছে সেটা হলো আপনার সংসদটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। তখন চাইলেই কোনো এমপি বা মন্ত্রী কোনো আইন পাশ করতে পারবে না। গণতন্ত্র মানে শুধু নির্বাচন না, গণতন্ত্র মানে প্রশ্ন করার সুযোগ। বিরোধী দল যদি সংসদের গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব দেয় তাহলে সরকার জবাবদিহিতার মধ্যে থাকে। আর সংসদে একটি উচ্চকক্ষ থাকলে ইচ্ছা মতন কোনো আইন চাপিয়ে দেওয়া যায়। এতে করে সংসদ হয় শক্তিশালী, সিদ্ধান্ত হবে ভেবেচিন্তে। কেউ চাইলেই সংবিধানে কোনো পরিবর্তন আনতে পারবে না। সংবিধান কোনো দলের সম্পত্তি হতে পারবে না, এটা জনগণের সাথে করা একটা চুক্তি। তাই কোনো সরকার একা একা সংবিধান বদলাতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে সেটা জনগণের কাছে যাবে গণভোটের মাধ্যমে। এতে করে রাষ্ট্রের মূল সিদ্ধান্ত জনগণের সরাসরি মতামত নিশ্চিত হবে, এবং জনগণ হবে প্রকৃত মালিক। সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং রাষ্ট্রভাষার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত পাবে। অর্ধেক জনগণকে বাদ দিয়ে কোনো দেশ সামনে আগাতে পারে না, দেশ সবার। তাই দেশের সকল গুরুত্বপূর্ণ বিষয় সকলকে যুক্ত করতে হবে। হা ভোট জয়ী হলে এইসব পরিবর্তনগুলো বিজয়ী দল মানতে বাধ্য থাকবে, কিন্তু যদি না ভোট জয়ী হয় তাহলে কিন্তু বিজয়ী দল এই সংস্কার মানতে পারতো না। আসন্ন গণভোটে হা ভোট জয়ী হলে আছে সংস্কারের প্রতিশ্রুতি, আর যদি না ভোট জয়ী হয় তাহলে আছে সেই পুরনো সিস্টেমে ফিরে যাওয়ার ঝুঁকি। আপনি কি যেতে চান নাকি আপনি পরিবর্তন চান? পরিবর্তনগুলো যদি চান তাহলে অবশ্যই হা ভোট দিতে হবে। আর যদি মনে করেন আগের দিনগুলোতে ভালো ছিলেন তাহলে না ভোট দিন। সিদ্ধান্ত পুরোপুরি আপনার। আল্লাহ হাফেজ।